আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের কোশ্চেন ব্যাংকটা সলভ করব। এই ক্লাসটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা এই চ্যাপ্টারের বেসিক নিয়ে আলোচনা করব এন্ড সেকেন্ড পার্টে প্রশ্নগুলো সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে বায়ুমণ্ডলের অঞ্চল। বায়ুমণ্ডলটাকে চারটা ভাগে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটা 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, স্ট্র্যাটোস্ফিয়ারটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ার 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এন্ড থার্মোস্ফিয়ার 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের বিস্তৃতি মূলত 500 কিলোমিটার পর্যন্ত। 500 কিলোমিটারের বাইরে বায়ুমণ্ডলের বিস্তৃতি ধরা হয় না। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় অলমোস্ট 78%, and অক্সিজেন গ্যাস পাওয়া যায় 21%, আর্গন গ্যাস পাওয়া যায় 0.93%। আমাদের এই তিনটে ইনফরমেশন লাগবে। এন্ড কার্বন ডাইঅক্সাইডটা তোমরা সবাই জানো 0.33%, সরি 0.033%, 0.33%। এন্ড পানিতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.33%, এটা হচ্ছে পানিতে। আসো আয়তন। 1 মিটার কিউব আয়তন যেই কথা, 1000 লিটার আয়তন একই কথা। আমাদের আয়তনের কনভার্সেশন গুলো লাগবে যখন আমরা ম্যাথ করতে যাব, তখন এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে যে আমি ম্যাথ পারি, সূত্র সবকিছু পারি, জাস্ট কনভার্সেশনটা জানি না, যে 1 মিটার কিউব সমান কত লিটার অথবা 1 সেন্টিমিটার কিউব সমান কত লিটার। এই টাইপের কনভার্সেশন গুলো না জানার কারণে অনেক সময় ম্যাথটা করা হয় না, আর জানা সত্ত্বেও পারি না। তো দেখো 1 সেন্টিমিটার কিউব যে কথা, 1 মিলিলিটার একই কথা। এবার 1 সেন্টিমিটার কিউবকে আমি 1 সিসি লিখতে পারি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। ওকে। চাপ, 1 এটিএম চাপ যেই কথা, 760 মিলিমিটার মার্কারি চাপ একই কথা। এটা যেহেতু মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিতে পারি। সেন্টিমিটারে নিলে 76 সেন্টিমিটার হয়ে যাবে। এন্ড যদি আমরা মিটারে নিই, এটা হয়ে যাবে 0.76 মিটার মার্কারি। ওকে। 1 এটিএম চাপ যেই কথা, 101.325 কিলো প্যাসকেল একই কথা। এন্ড 760 টর একই কথা। একইভাবে এটাকে লেখা যায় একবার, 1 এটিএম এবং একবার একই কথা, জাস্ট অন্য একক, বিভিন্ন একক দ্বারা চাপটাকে আমরা প্রকাশ করতেছি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা ইনফরমেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার অ্যাডমিশনে আসা। তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। যদি এটাকে আমি ক্যালভিনে লিখতে চাই তাহলে হবে 273 ক্যালভিন। এন্ড কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিনে নিলে 273 যোগ হবে, মানে 298 ক্যালভিন। এন্ড পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 ক্যালভিন, যেটাকে আমি ক্যালভিনে নিলে হবে, সরি সেলসিয়াসে নিলে হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, গ্যাসের মোলার আয়তন প্রকাশের 3টা পদ্ধতি রয়েছে: এসটিপি পদ্ধতি, এসএটিপি পদ্ধতি এন্ড এনটিপি পদ্ধতি। এসটিপি তে টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এসএটিপি তে 25 এবং এনটিপি তে 20। এসটিপি তে চাপ 1 এটিএম, এসএটিপি তে 100 কিলো প্যাসকেল এন্ড এনটিপি তে 1 এটিএম। আয়তন, এই আয়তনটা খুব ইম্পর্টেন্ট। এসটিপি তে আয়তন 22.4 লিটার পার মোল, এসএটিপি তে 24.789 লিটার পার মোল এন্ড এনটিপি তে 24.04 লিটার পার মোল। এখন আসো গ্যাসের যত সূত্র। গ্যাসের সূত্র আছে হচ্ছে আমাদের 4টা সূত্র, গ্যাস রিলেটেড 4টা সূত্র মূলত আমরা পড়ে আসছি আগেই। আর গ্রাহামের ব্যাপন সূত্র, এটা হচ্ছে ব্যাপন রিলেটেড সূত্র, গ্যাসের যে ব্যাপন ধর্ম ওইটার উপর ডিপেন্ড করে আসছে। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে কি বলা আছে? বলা আছে যে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, আয়তন বাড়লে চাপ কমে যাবে, এরকম একটা সম্পর্ক, যেখানে তাপমাত্রা এবং গ্যাসের ভরটা স্থির। ভর স্থির মানে মোল স্থির বা অনুসংখ্যক স্থির, একই কথা। দেখো চার্লসের সূত্র, চতে চার্লস চতে চাপ। চার্লসের সূত্রে চাপ নাই এবং মূল সংখ্যা অবশ্যই স্থির।
এন্ড গেলুসাকের সূত্রে আয়তন স্থির, মোল সংখ্যা স্থির। অ্যাভোগাড্রোর সূত্রে চাপ এবং তাপমাত্রা এই দুইটা কোয়ান্টিটি হচ্ছে স্থির। গ্রাহামের ব্যাপন সূত্রে আর ইজ প্রপোর্শনাল টু 1/√d, যেখানে চাপ এবং তাপমাত্রা স্থির। এখান থেকে বয়েলের যে ফর্মুলা, বয়েলের ফর্মুলাতে কি চাপ স্থির, তো এখান থেকে আমরা যে গ্রাফটা পাবো সেটা হবে সমতাপীয় এন্ড চার্লসের সূত্র থেকে আমরা যে গ্রাফটা পাবো সেটা হবে সমচাপীয়। সমতাপীয় আরেক নাম হচ্ছে সমষ্ণ, উষ্ণতা সমান হবে বা আইসোথার্মো বলা হয়, এন্ড সমচাপীয় এটাকে আইসোবারও বলা হয়, আইসোবার। পরের স্লাইডে চলে যাই। দেখো আদর্শ গ্যাস সমীকরণ, সরি এটা হবে বাস্তব গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, কিন্তু পিভি যখন এনআরটি এর সমান হবে না তখন আমরা তাকে বলবো বাস্তব গ্যাস সমীকরণ। যেমন দেখো পিভি এখানে কিন্তু এনআরটি এর সমান না, এখানে কিন্তু একটা জেড চলে আসছে। এই জেডটা হচ্ছে কি প্যাশন গুণাঙ্ক। তো যখন আমি একটা অংশকে প্যাশন গুণাঙ্ক দিয়ে গুণ করতেছি তখন কিন্তু সেটা আদর্শ গ্যাস নেই, সেটা বাস্তব গ্যাস হয়ে গেছে। তাহলে জেড এর মানটা কি? জেডটা হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনআরটি। তো এই জেড এর মান যদি একের চাইতে ছোট হয় তার মানে জিনিসটা হচ্ছে বেশি প্যাশনযোগ্য। দেখো জেড ইজ লেস দেন 1, বেশি প্যাশনযোগ্য, অন্তঃআণবিক আকর্ষণ বলও বেশি, বিচ্যুতি বেশি, তরলীকরণ সম্ভব। এন্ড জেড যদি একের চাইতে বড় হয় তাহলে সেটা কম প্যাশনযোগ্য, বিচ্যুতি কম, তরলীকরণ অসম্ভব। জেড গ্রেটার দেন 1 এরকম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। এরা আমাদের বইয়ে নাইট্রোজেন দেয়া আছে, তবে নাইট্রোজেনের ক্ষেত্রে জেড একের বড় হয় না, জেড একের চেয়ে ছোট হয়। তো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এন্ড নাইট্রোজেন এদের জেডটা হচ্ছে একের চাইতে ছোট। এন্ড এখান থেকে আরেকটা জিনিস আসে আমাদের বিচ্যুতির মাত্রা। এটা হবে z-1 এর মডুলাস মান, অর্থাৎ আমার জেড এর মান দ্বারা বোঝায় যে এটা কতটুকু বিচ্যুতি হয়েছে। তো বিচ্যুতির মাত্রাটা বের করার জন্য আমরা 1 থেকে এটাকে বিয়োগ দিব, অথবা জেড থেকে 1 কে বিয়োগ দিব, এটার মডুলাস মানটা নিব। যত আসবে ততই হচ্ছে এটার বিচ্যুতির মাত্রা। এন্ড এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এটাকে আমি শতকরায় পেয়ে যাব। এখান থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে বিচ্যুতির মাত্রার যে ক্রম, এই একটা ক্রম দেয়া আছে আমাদের অ্যাডমিশনে। প্রায় প্রশ্ন আসে যে নিচের কোনটার বিচ্যুতি বেশি অথবা নিচের কোনটার বিচ্যুতি ক্রম। তো এইখান থেকে আমরা হচ্ছে এটাকে দাগাইতে পারবো। এই কয়েকটার বাহিরে আসেই না, এই কয়েকটা পড়লেই হয়ে যাবে আমাদের। এখন দেখো যাদের বিচ্যুতি কম তাদের কি তরলীকরণ সম্ভব, সরি যাদের বিচ্যুতি বেশি, যাদের বেশি মানে জেড এর মান কম কিন্তু তাহলে কি বিচ্যুতি বেশি, তাহলে তাদের তরলীকরণ সম্ভব। যেমন তরলীকরণ সম্ভব মানে কি? পানিতে মিশবে, পানিতে দ্রবণীয়। তরলীকরণ সম্ভব মানে কি? পানিতে দ্রবণীয়। যেমন পানি, এটা তো পানি তো অলরেডি পানিতে দ্রবণীয়, তাহলে ওর বিচ্যুতির ক্রমটা মানে বিচ্যুতির মাত্রাটা সবচেয়ে বেশি হবে। তারপর অ্যামোনিয়া, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপর মিথেন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর হাইড্রোজেন, তারপর হিলিয়াম। হিলিয়াম পানিতে একদম মিশবেই না, তরলীকরণ অসম্ভব। হাইড্রোজেন, হিলিয়াম এদের তরলীকরণ কি একদম অসম্ভব। নাইট্রোজেন কিছু পরিমাণে মিশবে, হাইড্রোজেন, হিলিয়াম একদম মিশতেই চাইবে না। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। বায়ু দূষক। বায়ু দূষক দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি বায়ু দূষকগুলো আমরা যদি মুখস্থ করে ফেলি তাহলে আমরা সেকেন্ডারি বায়ু দূষকগুলো বাকিগুলোকে চিহ্নিত করতে পারবো। তো প্রাইমারি বায়ু দূষকের আণবিক ভর যেটা, এটা 44 এর সমান হবে অথবা ছোট হবে। এম দ্বারা আমি বোঝাচ্ছি আণবিক ভর, কিন্তু SO2 ছাড়া। দেখো SO2 এর আণবিক ভর কত? 64 আই গেস, 32, সালফারের 32, হ্যাঁ 64। তো
এইটা ছাড়া বাকি যেগুলো আছে যাদের আণবিক ভর 44-এর কম অথবা 44-এর সমান তারা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। যেমন NH3, এটার যদি আমি আণবিক ভর বের করি 3, 14, 17। কার্বন মনোক্সাইড এটা হচ্ছে 16 এবং 12, 28। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। তো এরা হচ্ছে আমার প্রাইমারি বায়ু দূষক। আর বাকি যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আমার সেকেন্ডারি বায়ু দূষক, মানে যাদের আণবিক ভরটা 44-এর চাইতে কম হবে বা 44-এর সমান হবে এরা হচ্ছে প্রাইমারি, 44-এর বেশি হইলেই সেকেন্ডারি, শুধুমাত্র SO2 ছাড়া। যেমন ধরো SO3, এটার কত 48 প্লাস 32 কত হচ্ছে 80, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি। SO2 এবং SO3 এর উৎস, দূষক SO2 SO3 এর উৎস দেখো, তাপ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাওয়া যায়, অটোমোবাইলের বর্জ্যে পাওয়া যায়, সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট পাওয়া যায়, সালফাইড আকরিক থেকে জিঙ্ক, কপার, লেড নিষ্কাশন প্ল্যান্ট থেকে পাওয়া যায়। তাহলে সালফাইড আকরিক থেকে জিঙ্ক, কপার এবং লেড নিষ্কাশন করা হয়, এইটা মুখস্থ করে ফেলবা, এটা আসার মতো। আর কি পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে পাওয়া যায়। তো এই যে এইগুলা হচ্ছে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে তামার সাপ। তামার সাপ তত কি, তত হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, মতে হচ্ছে মোবাইল, তাহলে অটোমোবাইলের বর্জ্য। দন্তস্বত হচ্ছে সালফাইড আকরিক, সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট, সালফাইড আকরিক থেকে ধাতু নিষ্কাশন। এগুলো কি, এগুলো হচ্ছে আমার ধাতু নিষ্কাশন। এন্ড সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট, এটাও দন্তস্বতে। পথে হচ্ছে পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। তার মানে এইটা দিয়ে তুমি হচ্ছে SO2 এবং SO3 এর যে যত উৎস আছে সব শিখে ফেলতে পারবা। গ্রিন হাউস গ্যাস কি কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, ওজোন, নাইট্রোজেন, আর কিছু পরিমাণে জলীয় বাষ্প। এটা কি জলীয় বাষ্প? আমাদের বইয়ে একটা ছক আছে যে তাপমাত্রা বৃদ্ধিতে কোনটার ভূমিকা কত %। এইখান থেকে এই ছন্দ দিয়ে সবগুলো মনে রাখতে পারো। দেখো গ্রিন হাউস গ্যাসগুলো মনে রাখতে পারো, কারো মাথায় CFC ও ওজোন নাই। যেমন কারো থেকে কার্বন ডাইঅক্সাইড, মাথাইতে মিথেন, CFC তে CFC, ওজোনতে ওজোন, নাইতে NTO। এখন দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি 50, মিথেনটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করবে 19 ভাগ, CFC 16, ওজোন 8 এবং NTO হচ্ছে 5%। তারপর হলো তাপ ধারণ ক্ষমতাটা খুব একটা আসে না, লেস ইম্পর্টেন্ট, বাট তাও আমি চাই তোমরা একটু দেখে রাখো, যদি চলে আসে 1 মার্ক। তাপ ধারণ ক্ষমতা মানে কি, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় এটা কত গুণ বেশি ক্ষতি করে পরিবেশের। তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কত গুণ বেশি ক্ষতি করে। দেখো কার্বন ডাইঅক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইডের তুলনায় তো 1 গুণ ক্ষতি করবে, কিন্তু মিথেন সেখানে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 25 গুণ ক্ষতি করবে, এন্ড CFC কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 15,000 গুণ ক্ষতি করবে। তার মানে আমাদের বায়ুমণ্ডলের যে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে CFC, এন্ড ওজোন ক্ষতি করতেছে 10, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 10 গুণ, এন্ড N2 ক্ষতি করতেছে 270 গুণ। এখন আসো এই যে ওজোন স্তরের ঘনত্ব, ওজোনের স্তরের 3 ধরনের ঘনত্ব পাওয়া যায়। ক্রান্তীয় অঞ্চলে ঘনত্ব পাওয়া যায় 250 ডপসন। আচ্ছা, ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডপসন। আমরা যখন ওজোন স্তরের ঘনত্বটা পরিমাপ করি সেটা ডপসন এককে পরিমাপ করা হয়। ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে সেটা 250, নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্ষেত্রে সেটা 350, এন্ড উপমেরু অঞ্চলের ক্ষেত্রে 450। এটা আমরা মনে রাখতে পারি কানামাছি দিয়ে। কানামাছি, দেখো কানাতে হচ্ছে 250, নাতে হচ্ছে 350, মাছিতে হচ্ছে 450। সো এই যে ক্রান্তীয় অঞ্চলে 250, নাতিশীতোষ্ণতে 350, এন্ড মেরু বা উপমেরু অঞ্চলে
450 হয়ে গেল। এন্ড সিএফসি এর বৈশিষ্ট্য, এটা আমাদের কবির স্যারের বইয়ের ইনফরমেশন, একবার দেখলে দেখতে পারো, না দেখলে দরকার নেই, কারণ এটা আসে না, সচরাচর আসে না, মানে এখনো আসে নাই, আসতে পারে। সিএফসি হচ্ছে অবিষাক্ত, অদ্রাজ্য, সুস্থিত, অদ্রবণীয়, গন্ধহীন। তারপর আসো লুইস অ্যাসিড, লুইস ক্ষার। লুইস অ্যাসিড কারা? যারা অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, ডি ব্লক মৌল অথবা অষ্টক সংকোচন, এই তিনটা বৈশিষ্ট্যের যে কোনো একটা যদি থাকে তার মানে সে লুইস অ্যাসিড। এন্ড লুইস ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় মৌলে মুক্তজোড় ইলেকট্রন থাকবে এন্ড ঋণাত্মক আয়ন থাকবে, তাহলে সেটা হচ্ছে লুইস ক্ষার। আচ্ছা, আমাদের বইয়ে একটা পার্ট আছে যে বিওডি, বিওডি মানের সাপেক্ষে পানির অবস্থা। এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স হচ্ছে খুব মোটা হওয়া খারাপ, খুব খারাপ। তো যদি বিওডি 1 ppm হয়, এগুলো হচ্ছে ppm এককে, সবগুলো ppm এককে, বিওডি যদি 1 ppm হয় তাহলে সেটা হচ্ছে কি খুব ভালো। এন্ড যদি 3 ppm হয় তার মানে মোটামুটি ভালো, মোটামুটি ভালো। হওয়াতে হচ্ছে হু অনুমোদিত বিওডি মান হচ্ছে 6 ppm। সরি, এটা আমি আরেকবার সুন্দর করে লিখে দিই, WHO, হওয়াতে হু। খারাপ, খারাপ মানে খারাপই, খারাপ হচ্ছে 10 ppm। যদি বিওডি এর মান 10 ppm হয় তাহলে সেটা খারাপ, এন্ড যদি 20 ppm হয় সেটা খুব খারাপ, মানে পানির অবস্থাটা খুব খারাপ। তো আমরা যে পানিটা পান করব সেটার বিওডি মান মিনিমাম 6 ppm হইতে হবে, 6 ppm হইতে হবে, এটা হচ্ছে মিনিমাম, মিনিমাম। এন্ড যদি 1 ppm হয় তাহলে সেটা অনেক ভালো। এখন আসলে আমরা হু অনুমোদিত পানির কিছু টিডিএস মান দেখি। পানির টিডিএস মান, এটা আমরা মনে রাখতে পারি, ডিবি পুলিশ কাদের কাল মাগনা টুডি দিছে। তো দেখো ডিবিতে হচ্ছে, ডিতে হচ্ছে ডিও, ডিও মান হচ্ছে, দেন এই মানগুলো কিভাবে মনে রাখবো, এবং মুখস্থ করবো 5, 6, 6.5, 10, 100, 150, 500, এবার ছন্দানুসারে মুখস্থ করবো। প্রথমে এটা মুখস্থ করবো, ডিবি পুলিশ কাদের কাল মাগনা টুডি দিছে, দেন 5, 6, 6.5, 10, 100, 150, 500, এভাবে মুখস্থ করে বলবো। দেখো ডিবিতে, ডিতে হচ্ছে ডিও, ডিও এগুলো সবকিছু ppm এককে। তো আচ্ছা, আমাদের ডিও এর যে মান সেটা 5 ppm হইতে হবে, বিওডি এর মান 6 ppm, হু অনুমোদিত, এই যে একটু আগে এখানে উপরে আসছে 6 ppm, বিওডি এর মান হচ্ছে 6 ppm। এন্ড পিএইচ, পানির পিএইচ, হু অনুমোদিত পিএইচ হচ্ছে কি 6.5। নিরপেক্ষ পানির পিএইচ কত? নিরপেক্ষ পানির ক্ষেত্রে পিএইচ হচ্ছে পিএইচ 7, কিন্তু হু অনুমোদিত পিএইচ কত? 6.5। প্যাচ যেন না লাগে। কাদের তো হচ্ছে সিওডি, সিওডি এর হু অনুমোদিত মাত্রা হচ্ছে 10 ppm। কাল তো হচ্ছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের অনুমোদিত মাত্রা 100 ppm। মাগনাতে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়নের অনুমোদিত মাত্রা হচ্ছে 150। এন্ড টুরতে হচ্ছে টিডিএস, টিডিএস এর পরিমাপ 500 ppm, এন্ড সোডিয়াম ক্লোরাইডের পরিমাণও 500 ppm। এতটুকু মনে রাখতে পারলেই আমরা আশা করতেছি যে এই ইনফরমেশন এন্ড এই ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন থেকে একটা এমসিকিউ আমরা পাবো ইনশাআল্লাহ। চলো পরবর্তীতে যাওয়া যাক। কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করবে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করবে খুব উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ তাপমাত্রা আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করবে। তার মানে পিভি সমান জেড এনআরটি, এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, যেখানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে জেড সমান 1 হবে। এই প্রশ্নটা দ্বারা এটা বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পিভি সমান এনআরটি কোন গ্যাস মেনে চলে? আদর্শ গ্যাস, কারণ
এখানে যদি বলতো পিভি সমান জেড এনআরটি, পিভি সমান জেড এনআরটি, তাহলে আমি এখান থেকে হাইড্রোজেন গ্যাস বলতে পারতাম, নাইট্রোজেনও বলতে পারতাম, অ্যামোনিয়াও বলতে পারতাম। কিন্তু যেহেতু পিভি সমান জেডআরটি এনআরটি বলছে, মানে সেটা আদর্শ গ্যাসের সমীকরণ। কোন তত্ত্ব মতে BF3 একটি অ্যাসিড? দেখো BF3, বোরন এবং ফ্লোরিন। বোরনের ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে? 1s2 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, আর 2p4। সরি 2p3। বোরন হচ্ছে 5 নম্বর। এন্ড ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 1s2 2p7, তো সরি 2p5, 2p5। ওকে, তো বোরনের এখানে স্থিতিশীল হওয়ার জন্য কি হইতে হবে? 1s2 2p6 হওয়া লাগবে। সরি আমরা এটা শুরু থেকে সলভ করা শুরু করতেছি, দুঃখিত। আচ্ছা, বোরন, দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। ফ্লোরিন যেটা, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। তো বোরনের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হওয়ার জন্য আমার 2p6 হওয়া লাগবে। কিন্তু এখানে যদি আমি 3টা ফ্লোরিন অ্যাড করি, ওরা কি একটা করে ইলেকট্রন কি শেয়ার করবে বোরনের সাথে? তো বোরনের এই শেলে 4টা ইলেকট্রন হবে, তারপর কি 2টা ইলেকট্রনের জায়গা ফাঁকা থাকবে, অর্থাৎ আমি বোরনে কি একটা লোন পেয়ার পাবো। তাহলে এটা কি লুইস তত্ত্ব মতে, আগে দেখো আমি তোমাকে শিখাইছিলাম যে লুইস অ্যাসিড মতে কি হচ্ছে, দেখাচ্ছি তোমাকে, 1 মিনিট। এই যে অষ্টক সংকোচন থাকবে, তার মানে কি 8টা ইলেকট্রন থাকবে না। দেখো ওর কিন্তু বোরনের ক্ষেত্রে কিন্তু 8টা ইলেকট্রন নাই। শেষ কক্ষপথে কি ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হচ্ছে? 6টা। তাহলে এটা হচ্ছে লুইস তত্ত্ব অনুসারে। ব্রনস্টেড লাউরি এটা কি করবে? প্রোটন দান করবে, প্রোটন দান। আর্হেনিয়াস কি? আর্হেনিয়াস হচ্ছে আমার ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদান করবে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 মোল কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি কত জুল? গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? ইকে সমান গ্যাসের ক্ষেত্রে 3/2 nRT। 3/2 n এর মান হচ্ছে 22, r এর মান হচ্ছে 8.314 ইন্টু টি এর মান হচ্ছে কি, যেহেতু জুলে যাইছে এই জন্য আমরা হচ্ছে 8.314 বসাইছি। তাপমাত্রা হচ্ছে 300। এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখতেছি, যেটা আসবে পাবো সেটাই। এটা হচ্ছে 82.30 কিলো জুল হবে। এগুলো সবগুলো অপশন গুলো মেবি কিলো জুলে ছিল, জুলে তোলা হয়েছে। কোন গ্যাসটি দ্রাজ্য নয়? এখানে প্রোপেন, বিউটেন, এই দুইটা তো হচ্ছে আমাদের সিলিন্ডারে থাকে, তার মানে এরা অবশ্যই দ্রাজ্য। এখানে হাইড্রোজেনটাও দ্রাজ্য, শুধুমাত্র অক্সিজেন দ্রাজ্য না। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, দহন বিক্রিয়ায় অক্সিজেন লাগে, তার মানে কি আগুন জ্বালাতে সাহায্য করে, আগুন জ্বালাতে সাহায্য করে। এই যে দেখো এখন পর্যন্ত আমরা কি 24-25 সলভ করতেছি, অর্থাৎ 24-25 5টা প্রশ্ন আসছে, 6টা। ওকে, এক এটিএম চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব, একই তাপমাত্রা, সেম তাপমাত্রা। তাপমাত্রা সমান থাকে কার ফর্মুলায়? বয়েলের ফর্মুলায়। বয়েলের ফর্মুলা তাহলে P1V1 সমান P2
V2 কি চাইছে, আয়তন 50 সেন্টিমিটার কিউব করতে চাইলে চাপ কতটুকু বাড়াতে হবে। তাহলে আয়তন যদি 50 করি তাহলে আমার 1 × 100 ডিভাইডেড বাই 50 সমান কি P2। তাহলে P2 সমান আসতেছে 2। তাহলে উত্তর কি 2? না, এখানে কি বলছে চাপ কতটুকু বাড়াইতে হবে। তাহলে আমার লাগবে ডেল পি। ডেল পি সমান ফাইনাল চাপ মাইনাস ইনিশিয়াল চাপ 1। তাহলে 1 এটিএম চাপ বাড়াইতে হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটি সত্য নয়? চার্লসের সূত্র মেনে চলবে। রাউল্টের সূত্র নাম কোন সূত্র কি আমরা পড়ছি? পড়ি নাই। তার মানে এইটাই সত্য না, এইটাই হবে উত্তর। পিভি সমান এনআরটি সত্য। বয়লের সূত্র মেনে চলবে, এটাও সত্য। আদর্শ পানির ডিসলভড অক্সিজেন ডিও সীমা কত? যে পড়াইছিলাম ডিও কত? ডিবি পুলিশ কাদের কাল মাগনা ট্যুর দিছে। কি বলছিলাম? 5, 6, 6.5 পুলিশ লিখি নাই। আচ্ছা 6.5, 10, 100, 150, 500 এরকম মুখস্থ করে ফেলতে বলছিলাম। তো ডিওর মান কত? 5। তাহলে 5 থেকে 6 হবে এটার উত্তর। 5 থেকে 6। কোনটি আদর্শ গ্যাস? এখানে কি কোনো আদর্শ গ্যাস কি আছে? আদর্শ গ্যাস নেই, বাস্তবে আদর্শ গ্যাস হয় না। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? পিভি সমান এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি থাকে না? এসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি থাকে না? এসিড বৃষ্টিতে নাইট্রিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না, সাকসিনিক অ্যাসিড থাকে না। ওখান থেকে আমরা সাকসিনিক অ্যাসিড লাগাইতে পারি। অ্যাসিড বৃষ্টিতে সাধারণত থাকে কার্বন, নাইট্রোজেন এবং সালফাইডের অক্সাইড যুক্ত অ্যাসিড। অক্সাইড যুক্ত অ্যাসিড এখানে দুইটাই হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড দুইটাই হয়। তবে যেহেতু একটাই দাগাইতে হবে আমরা সাকসিনিক অ্যাসিড দাগাবো। কোন অবস্থাকে এসটিপি বলা হয়? আচ্ছা এসটিপি তে আমি কি পড়াইছিলাম, একটা ছক পড়াইছিলাম শুরুতে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড চাপ কত? 1 এটিএম আর আয়তন 22.4 লিটার পার মোল। তো এখানে দেখো তো এত সেন্টিমিটার মার্কারি হবে না, এত সেন্টিমিটার হবে না, এত সেন্টিমিটার মার্কারি হইতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডি নাম্বারটা 273 কেলভিন, এটাও হবে। বাট 0 ডিগ্রি সেলসিয়াস 76 সেন্টিমিটার মার্কারি, এটা হচ্ছে মোর অ্যাকিউরেট। নিচের কোনটি গ্যাস ধ্রুবক আর? জুল, ডিগ্রি, পার মোল। তাহলে জুলের মান, জুনের মান হচ্ছে, জুলের ক্ষেত্রে মান হচ্ছে 8.314, সেটা হচ্ছে ডি নাম্বার। একশো 27 ডিগ্রি সেলসিয়াসের সমতা কত? এটার সাথে আমি জাস্ট 273 কি অ্যাড করে দিব, যোগ করে দিব, যেটা হবে 400। নিচের কোনটি চার্লসের সূত্র? চার্লসের সূত্রে কি নেই? আমি চার্লসের সূত্রে চাপ নেই, চাপ নেই। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। পি ধ্রুবক, চাপ নেই মানে পি ধ্রুবক। কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? SO2। CO2 ও দায়ী, CO2 ও দায়ী। তবে এখানে যেরকম প্রশ্ন দিছে, এখানে চাচ্ছে কি SO2 উত্তরটা। CO2 কার্বন ডাই অক্সাইডের চাইতে SO2 এর প্রভাবটা একটু বেশি, এজন্য আমি হচ্ছে SO2 মার্ক করব।
সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল, এখানে অম্লের যে শক্তিশালীটা এটা হিসাব করা হয় কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি, তাহলে এখানে দেখো এটা যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান আমি বের করি, এটা হবে আমার 1, এটা বের করলে হবে, এটা হবে আমার 7, এটা বের করলে হবে 5, এটা যদি বের করি এটা হবে 6। তাহলে বোঝাই যাচ্ছে এটা জারণ মানটা বেশি এন্ড এটাই সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল। যদি বলতো সবচেয়ে দুর্বল তাহলে হয়তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক নয়? আদর্শ গ্যাস বয়েল, চার্লস এবং গেলুসাকের ফর্মুলা মেনে চলবে। তো পিভি সমান এনআরটি, ওকে। ভিটি ইজ প্রপোর্শনাল টু কে, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু টি। v1/t1 সমান v2/t2, এটাও v ইজ প্রপোর্শনাল টু টি রিফর্ম করতেছে। v সমান k ইনটু 1/t, কে যদি ধ্রুবক ধরি তাহলে এখানে বলতেছে v ইজ প্রপোর্শনাল টু 1/t। এরকম কোন ফর্মুলা আমরা পড়ি নাই, তার মানে এটাই আদর্শ গ্যাসের জন্য সঠিক নয়। আবার সেম, আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক নয়? পিভি সমান কে, হ্যাঁ, ভি ইজ প্রপোর্শনাল টু কি 1/p। এখান থেকে আমি বলতে পারি ভিপি ইজ প্রপোর্শনাল টু 1 বা কে। v/t সমান কে, এটাও সত্য। v1/t1 এটাও সত্য, আগে দেখেছি, তার মানে এটাই সত্য না। সেম, জাস্ট অপশনটা চেঞ্জ করে দেয়া। রান্নার সিলিন্ডারে কোন গ্যাসের মিশ্রণ থাকে? প্রোপেন, বিউটেন। নিচের কোনটি গ্রিন হাউসের হিসেবে অধিক দায়ী? গ্রিন হাউসের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিএফসি, কার্বন ডাই অক্সাইডের তুলনায় 15,000 গুণ বেশি দায়ী। বোল্টজম্যান ধ্রুবকের একক কি? বোল্টজম্যান ধ্রুবকের একক হচ্ছে জুল পার মোল কেলভিন। এটা জুল পার মোল কেলভিন, এরকম হচ্ছে এটার এককটা। অ্যাকিটিয়াম সমান কত প্যাসকেল? অ্যাকিটিয়াম সমান 101.325 প্যাসকেল। আমরা শুরুতেই তোমাকে এটা দেখাইছি। তো এই দশমিকটা যদি আমি এদিকে নিই, আরো এত কিলো প্যাসকেল ছিল অ্যাকচুয়ালি। কিলো প্যাসকেল মানে কি 101.325 ইন্টু 10^3 প্যাসকেল। আমি দশমিকটাকে যদি 2 ঘর আগে নিই, দেখো সবগুলোতে দশমিক 1 ঘরের পরে, তাহলে পাওয়ারটা কি আরো 2 বেড়ে যাবে, যেহেতু 2 ঘর আগে নিছি। 325 ইন্টু 10^5 প্যাসকেল। নিরাপদ পানির বিওডি এর মান কত? আচ্ছা, যেহেতু নিরাপদ পানি, আমরা বিওডি এর মান মনে রাখার জন্য কি বুঝলাম? খুব মোটা হওয়া, খারাপ, খুব খারাপ। 3, 6, 10, 20। তাহলে খুব ভালো হচ্ছে 1, মোটামুটি ভালো 3, হু অনুমোদিত হচ্ছে আমার 6, খারাপ হচ্ছে 10 এবং খুব খারাপ হচ্ছে 20। এখানে বলছে নিরাপদ পানি, নিরাপদ, তাহলে খুব ভালো হইলে বেশি নিরাপদ, আমরা 1 থেকে 2 দেখাবো। ঠিক আছে, SI এককে আর এর মান কোনটি? 8.314 জুল পার কেলভিন পার মোল, এটাই হচ্ছে SI এককে মান। আর লিটার এটিএম এককে মান হচ্ছে 0.0821, এটা হচ্ছে লিটার এটিএম এককে মান। কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে? উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ।
কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের পারমাণবিক ওজন যথাক্রমে এত এত এত। কোনটির ব্যাপন হার সমান? আচ্ছা, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন যথাক্রমে 12, 14 এবং 16। ব্যাপন হার R is proportional to √1/√m। যাদের পারমাণবিক ওজন সমান হবে, মানে পারমাণবিক ওজন বলতে আণবিক ওজন বলতেছে, যার ওজনটা সমান হবে তার ব্যাপন হার সমান হবে। ও হ্যাঁ, তাহলে দেখো এখানে কার্বন ডাই অক্সাইড বলা আছে, N2O বলা আছে। আমরা হচ্ছে পারমাণবিক ভর সমান কিনা সেটা ক্যালকুলেট করব। কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 44 এন্ড N2O এর জন্য হচ্ছে 28 এন্ড 32, সরি 28 এন্ড 16, 44 নাকি? এন্ড কার্বন ডাই অক্সাইড NO2। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এটা হবে না। কার্বন ডাই অক্সাইড, NO2, অক্সিজেন দুইটা হচ্ছে 32 এন্ড এটা 14, এটাও 44 হচ্ছে 44। কার্বন ডাই অক্সাইড তো 44 অবভিয়াসলি। এন্ড এখানে N2O NO2 এই দুইটা সমান না অবশ্যই। N2O CO2 এটাও সমান না। এখন এটা দেখি তো, নাইট্রোজেনের হচ্ছে 14 ইনটু 2 হচ্ছে 28 প্লাস 16, অবভিয়াসলি এটা 44ই হচ্ছে। তাহলে এ এবং বি এই দুইটাই উত্তর, এই দুইটাই উত্তর হবে। 32 32 প্লাস 14 এটা 46 হয়ে যায়। সরি, এটা 46 হবে। তাহলে উত্তর শুধুমাত্র এ নাম্বারটা। সরি, ভাই একটু ক্যালকুলেশন ভুল করতেছে, উত্তর হবে শুধুমাত্র এ নাম্বারটা। পরিমাপের এসআই একক কি, বা এসআই একক কোনটি? দেখো এসআই একক কোনগুলা ছিল, এখানে কি পরিমাপের এসআই একক বলা নেই। কেজিও একটা এসআই একক, মোলও একটা এসআই একক, গ্রাম এসআই একক না, পিপিএম এসআই একক না, এখানে দুইটাই উত্তর হয়। পদার্থ পরিমাপের একক মোল, ওজন ভর পরিমাপের একক কেজি, এসআই একক আর কি। তাহলে এই দুইটাই উত্তর হয়। কোনটি চার্লসের সূত্র? চার্লসের সূত্রে চাপ নেই, V is proportional to T, এটা আমরা আগেও সলভ করছি। যে প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, আগে আমরা যখন সলভ করছিলাম সেটা ছিল 24-25-এর, এইটা কি 19-20। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো প্রায় সময় রিপিট হয়, রিপিট না হইলেও সেম টপিক থেকে প্রশ্ন আসে, মানে সেম জায়গা থেকে প্রশ্নটা চলে আসে। তো আমরা যদি প্রশ্নটা ভালোভাবে সলভ করে যাই, আশা করি আমরা 15টার মতো প্রশ্ন কমন পেয়ে যাব। এসআই এককে আর এর মান 8.314 লিটার পার মোল, জুল পার মোল পার কেলভিন। ওকে, ফটোকেমিক্যাল স্মোক এর সৃষ্টির জন্য দায়ী, ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী NOx, বা এটা বলতে বোঝায় NO2, NO3 এই টাইপের। গ্রিন হাউসে কাচের ভিতর দিয়ে কোন বিকিরণটি অতিক্রম করতে পারে না? ইনফ্রারেড। নিচের কোনটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করতে পারে না? কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করতে পারে না। ফ্রি রেডিক্যালের মাধ্যমে ক্ষয় হয়, নাইট্রোজেন মনোক্সাইড এবং CFC এই দুইটার মাধ্যমে ক্ষয় হয়। কোন তাপমাত্রায় অনুসময়ের গতিশক্তি প্রায় শূন্য হয়ে যায়? পরম শূন্য তাপমাত্রায় অনুসময়ের গতিশক্তি প্রায় শূন্য। পরম শূন্য তাপমাত্রা কি 0 কেলভিন, বা আমি বলছিলাম -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে এটা।
কোন তাপমাত্রায় অনুসময়ের গতিশক্তি প্রায় শূন্য? মাত্রই মার্ক করলাম। যে পদার্থ প্রোটন দান করতে পারে তাকে অ্যাসিড বলে। এটি অ্যাসিড কাঠ সম্পর্কিত কোন তত্ত্ব? ব্রনস্টেড তত্ত্ব। এটা মনে রাখতে পারো বাদ দিয়ে। তাহলে ব্রনস্টেড তত্ত্ব প্রোটন দান করবে। বুঝতে পারছো? কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী নয়? মিথেন দায়ী। এই যে বলছিলাম গ্রিন হাউসের জন্য দায়ী এগুলা কি? কারো মাথায় সিএফসি ও ওজোন নাই। তা কারো তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দায়ী, মাথায় তো হচ্ছে মিথেন দায়ী, সিএফসি তে সিএফসি নিজেই দায়ী, ওজোনতে ওজোন দায়ী, নাই তো হচ্ছে N2O দায়ী। তাহলে দায়ী নাকে ক্রিপ্টন গ্যাস। একটি নদীর পানির দ্রবীভূত অক্সিজেনের মান 2 মিলিগ্রাম পার লিটার। গুণগত ভাবে উক্ত নদীর মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য ডিও মানে কি? ডিসলভড অক্সিজেন এর অপটিমাম মান হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার থাকতে হয়। ডিও এর মান অপটিমাম মান থাকতে হয় 5 মিলিগ্রাম পার লিটার। তো যেহেতু 2 মিলিগ্রাম পার লিটার আছে, তার মানে কি মাছটা কি সার্ভাইভ করতেই পারবে না। প্রতি 1 লিটারে 5 মিলিগ্রাম থাকতে হবে, সেখানে 2 মিলিগ্রাম আছে, তাহলে অত্যন্ত খারাপ। ওকে, বৃষ্টির পানির নমুনাকে অ্যাসিড বৃষ্টি হিসেবে গণ্য করা যায় যদি এর পিএইচ হয় 5.6। কোনটি চার্লসের সূত্র? চার্লসের সূত্র কোনটা? এই প্রশ্নটা অনেকবার আসছে। V is proportional to T। এসটিপিতে 2.24 লিটার গ্যাসে অণুর সংখ্যা কত? দেখো এসটিপিতে আমি V সমান কত জানি? 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক, Na সংখ্যক। তাহলে 22.4 লিটারে অণু থাকবে Na সংখ্যক। তাহলে 22.4/10 এটা ডিভাইডেড বাই 10, এই যে 2.24, মানে কি 10 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলেই তো একটা দশমিক এখানে চলে আসবে। তাহলে Na ডিভাইডেড বাই 10 সংখ্যক, Na ডিভাইডেড বাই 10 সংখ্যক। তাহলে Na এর মান হচ্ছে 6.02 ইন্টু 10 পাওয়ার 23 ডিভাইডেড বাই কি 10 সংখ্যক, যেটা হচ্ছে 23টা 22 হয়ে যাবে। তাহলে 6.022 ইন্টু 10 পাওয়ার 22 টি। পানির আণবিক ভর 18 AMU হলে পানি অণুর ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 18 AMU, পানির অণুর ভর। তাহলে পানির আণবিক ভর M/Na যদি দেই, তাহলে আমি পানির অণুর ভর ডাব্লিউটা পেয়ে যাবো, তাই তো? তাহলে এটা করি, দেখি কি হয়। 18 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 পাওয়ার 23। আমি জাস্ট হিসাবের ক্যালকুলেশনের সুবিধার জন্য 6 ধরে নিয়েছি জাস্ট। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু tan ইনভার্স 23, যেটা tan ইনভার্স 23 এটা হচ্ছে গ্রামে আসবে। কেজিতে নিলে হচ্ছে আমার tan ইনভার্স 26 হয়ে যাবে। 1000 দিয়ে আরো ভাগ দিতে হবে। 10 পাওয়ার 3 দিয়ে যদি ভাগ দিই, এটা হবে 3 ইন্টু tan ইনভার্স 26। তাহলে 3 ইন্টু tan ইনভার্স, সবগুলো হচ্ছে আমার প্রায় কাছাকাছি মান। তাহলে আমার 6.023 ধরে নিতে হবে। 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু tan ইনভার্স 23, এটা দিয়ে ভাগ দিতে হবে ইন্টু 10 পাওয়ার 3, এভাবে ভাগ দিতে হবে। মানে কেজিতে নেওয়ার জন্য, যেহেতু এখানে কেজিতে আছে, তো কেজিতে নেওয়ার জন্য 10 পাওয়ার 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এটা আসবে, ধরো আমি সলভ করতেছি। এটা আসবে, এটা আমার আসছে 2989, কাছাকাছি মান। কোনটি আদর্শ গ্যাস? এগুলোর একটাও নাই, এরা হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কোনটি নয়। নিচের কোনটি চার্লসের সূত্র? V is proportional to T, যেখানে চাপ কনস্ট্যান্ট।
বায়ুমণ্ডলের ওজোন স্তর থাকে কোথায়? ওজোন স্তর থাকবে স্ট্র্যাটোস্ফিয়ারে। নিচের কোনটি বয়েলের সূত্র নির্দেশ করে? বয়েলের সূত্র কি? V is proportional to 1 by P। P is proportional to 1 by V। এরকম যদি থাকে এটা কিন্তু বয়েলের সূত্র না, এটা দেখানো যাবে না। অলওয়েজ V is proportional to 1 by P, এটাই বয়েলের সূত্র। আচ্ছা, আমাদের আজকের লেকচারটা এতটুকুই। এই পর্যন্ত এই চ্যাপ্টার থেকে মাত্র 46টা প্রশ্ন আসছে। আমরা কিন্তু 25-26 সেশনে যে প্রশ্নগুলো আসছে ওগুলো কভার করি নাই। 24-25 থেকে আগের 24-25 এবং এর আগের যে প্রশ্নগুলো আসছে ওগুলো কভার আপ করা হয়েছে। এন্ড আশা করি এই লেকচারটা করে তুমি মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা। এখন সচরাচর এই চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা এমসিকিউ দেয় প্রত্যেক বছর। রিসেন্টলি 2025-26-এও দিছে, 24-25-এও দিছে। তো আশা করতেছি তোমরা যখন 26-27 পরীক্ষা দিবা তোমাদের বেলায় 5টা মিনিমাম প্রশ্ন দিবে। তো এই লেকচারটা করলে সরাসরি কমন পাবা, টাইপ কমন পাবা তুমি 2 থেকে 3টা। এন্ড আমি তোমাকে যে প্রথমে বেসিকটা করাইছি ওই বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি 5টা প্রশ্নই দাগাইতে পারবা ইনশাল্লাহ। আজকের লেকচারটা এতটুকুই। তো বাই।